বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা দেখছিলাম যে জাভাস্ক্রিপ্টের কিছু ডম ম্যানিপুলেশন দেখছিলাম, তবে আমাদের ক্লাস লিস্ট কিভাবে অ্যাড করতে হয়, রিমুভ করতে হয়, আর কিভাবে এলিমেন্ট ঢুকাইতে আর বের করতে হয়, এটা দেখিনি। কারণ এটা করতে হলে আমাদের আরো বেশি কিছু জানতে হবে। তো আজকে আমরা ভ্যারিয়েবল তৈরি করে শিখবো। তো ভ্যারিয়েবলকে জাভাস্ক্রিপ্টের শর্টকাটে var দিয়ে লেখা, ঠিক আছে? যে var var ভ্যারিয়েবল, ঠিক আছে? তুমি var দিয়ে যে নাম দিবা, জাভাস্ক্রিপ্ট ওইটার নামে কি করবে, একটা মেমোরি তৈরি করবে। তৈরি করে ওইটার মান ইকুয়াল টু দিয়ে যা দিবা তাই কি হবে, ওটা সে মনে রাখবে, ঠিক আছে? আর তুমি এটার নাম 10 দিতে পারো, ওইটার নাম 20 দিতে পারো, ওইটার নাম লিমন দিতে পারো, রিফাত দিতে পারো, তোমার ইচ্ছা। আচ্ছা, ওই রিফাত দিলে আবার অন্যভাবে দিতে হবে, এটা আমি পরে একটু দেখাবো। আমি জাস্ট খালি বুঝাচ্ছি যে কিভাবে ভ্যারিয়েবল সেট করতে হয়। তাহলে ধরি এক্স সমান 10। এই ধরে আমরা যে অঙ্ক করার সময় ধরি বিষয়টা বলি, ওইটাকেই প্রোগ্রামিং এ এইভাবে লিখতে হয়। ভার এক্স সমান কি 10, ভার ওয়াই সমান কি 20। তাহলে দেখো, এখন আমরা এক্স ওয়াই এর মান বের করবো, তাই না? তাহলে আমরা এক্স ওয়াই এর আউটপুট জানতে চাই। এখন দেখো, আমরা কিন্তু জাভাস্ক্রিপ্টে বলে দিতে পারি। এখন আমরা জানি কি আউট প্রিন্ট না, মানে আউটপুট দেখার কয়টা ওয়ে আছে বলো তো রিফাত? চারটা না? চারটা পদ্ধতি আছে আউটপুট নেওয়ার। মানে আমি আউটপুট নিতে পারি চার ভাবে, গত ক্লাসে দেখছো। ওই যে কনসোল ডট লগ করতে পারি, এলিমেন্টের মধ্যে ঢুকাই দেখাতে পারি, আর একটা অ্যালার্ট দিয়ে দেখাতে পারি, আর একটা দেখাইছিলাম, তাই না? তাহলে আমরা এখন যে যে প্রসেসটা দেখবো, আমরা এইটার মধ্যে এই মানটা লেখা উঠতে চাই, এইটার মধ্যে, ঠিক আছে? তাহলে আমরা ওই এলিমেন্টটাকে ধরি। ওই এই যে এলিমেন্টটা না, এই যে আইডি কি ক্যাশ টু, তাই না? এই যে এলিমেন্টটা, তাহলে এটাকে আমি ধরি, তার মানে আমি ওইটার মধ্যে এটার আউটপুট দেখাতে চাই। আর আমি কিন্তু ধরে ফেলছি 10 আর 20, আর এই 10 আর 20 এর গুণফলটাকে আমি এর মধ্যে দেখাতে চাই। তাহলে আমি কি করবো, এটাকে ধরি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আইডির নাম কি ক্যাশ টু, ধরলাম। তো ধরা শেষ। এখন কি করবো, ক্যাশ টু কে ধরে এর ইনার এস্টিমেল কে চেঞ্জ করে দেবো, তাই না? ইনার এস্টিমেল ইকুয়াল টু, এ দেখো, তার মানে এইটার ইনার এস্টিমেল কে আমি চেঞ্জ করে দেবো, তাই না? মানে এটা এলিমেন্টটাকে এর মধ্যে ধরে ফেলছি। এখন এটা ইনারের মধ্যে কি করবো, এ দেখো, এই দুইটার মান ধরে ফেললাম না আমরা। এখন যদি আমরা এক্স ওয়াই লিখে দিই, তাহলে এক্স ওয়াই এর গুণফল চলে আসবে অটো। অটো। আচ্ছা, এখন এটা ভুল এসছে। ও, বাটন চাপ দিলে হবে, কারণ এই যে আমরা দেখো, এই যে এই ফাংশন রান করবে কখন, কারণ এই বাটন চাপ দিব, তাই না? ক্লিক মি। তাহলে এখন দেখো, এই যে ক্লিক মি দিলেই দেখো, ক্লিক মি দিলে কি হবে, এই ফাংশনটা রান হবে। এক্স ইকুয়াল টু কি দিল 10, ওয়াই ইকুয়াল টু কি 20। এখন দেখো, ডকুমেন্ট আর গেট এলিমেন্ট বাইরে ক্যাশ টু দিলাম, এর ইনারের মধ্যে কি করে দিলাম, এক্স ওয়াই মানে গুণফল ঢুকে দিলাম। এখন দেখো, ক্লিক করলে হয়ে গেল। আচ্ছা, এক্স কি এর ঝাপসা আছে কেন, মনে হয় কাজ করতেছে না। এক্স ইজ ডিক্লেয়ার বাট নট ইন ইউজ। ইউজ তো হয়েছে, কিন্তু বুঝলাম না। আচ্ছা, আমরা এইভাবে দিই। তাহলে এই যে এবার হচ্ছে, দেখো, এক্স ইন্টু ওয়াই, মানে এক্স ওয়াই দিয়ে বুঝতেছে কি যে এক্স ওয়াই নামে একটা ভেরিয়েবল আছে, বুঝছো? মানে যেমন এক্স নামে একটা ভেরিয়েবল না, ও ভাবতেছে এক্স ওয়াই নামে ভেরিয়েবল। আসলে তো সেরকম না, এক্স ইন্টু ওয়াই দিতে হবে। এই দেখো, দেখছো হয়েছে? তার মানে ওই যে আমরা যে অঙ্ক করি না, মানে তোমার প্রোগ্রামিং মানেই তো অঙ্ক, আসলে বুঝছো? মেইন কথা, সোজা কথা, বাংলা কথা, অঙ্কই। আর এই যে আমরা অঙ্কটা করতে হলে আমাদের ধরে নিই, ধরে কথাটা ভার দিয়ে লিখতে হয়। তার মানে তুমি ওই যে এখানে অন্য নামও দিতে পারো। তাহলে এখানে দিতে পারো যে ভার কলা, বা বাংলায় লেখো, তোমার ইচ্ছা, তুমি কি নাম দিবে এটা তোমার ইচ্ছা, কলা। আর এনে ধরো দিলে যে আহ, বাংলা দাও, ইংরেজি দাও, আরবি দাও, যা দাও, মানে যে নাম দিবে ওই নামে কি করতে হবে, কল করতে হবে। ধরো কাক, কাক কলা। কাউয়া কাতে। কাদের তার নাই। আর ধরো কাক, আর দেখো, তাহলে কলা ইন্টু কাক দিতে হবে, তাই না? জি। তাহলে কিন্তু কাজ করতেছে। দেখছো, মানে নাম কোনো ব্যাপার না, এটা বাংলা হবে না আরবি হবে নাকি কি হবে, এটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট মানে হচ্ছে কি, নাম যে দিয়া নামে ভাগ ধরবা করে সেই কল নামে কি হইলে হয়। করতে হবে, কল করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো? জি। হ্যাঁ, দেখো সেই দুই শিয়ার, দেখছো? এটা আমি বোঝানোর ছিল। আচ্ছা, তাহলে ভার নামের মধ্যে যা দিবে সেটাই, ওই 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 মানটাকে তুমি কি করতে পারবে, পরবর্তীতে ইউজ করতে পারবে, ঠিক আছে? আবার দেখো, তোমার মাঝে মাঝে এমন হতে পারে যে এই ভারের মানটাকেই আবার আগেরটাতে ফেরত দিই, এক্স এই থাকে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ধরো তুমি এই ভারের মানটাকে এর মধ্যে প্রিন্ট করে দিবে, তাহলে কি করবে, সিম্পলি যেহেতু তোমার মান একবার লেখাই আছে, তাই না?
এখন কি বারবার লিখতে হবে বলো তো? জি না। লিখতে হবে না। তার মানে এখন তুমি একটা মান বললেই হয়ে যাবে, এক্স বললেই হয়ে যাবে। মানে তুমি তো এক্স ই প্রিন্ট করতে চাও। এই যে মানে তুমি চাচ্ছ যে ইনার এস্টিমেট এর মধ্যে এক্স টা ঢুকে যাবে। এক্স কত? 10। 10। তাহলে দেখো 10 ই ঢুকে যাবে। তাই স্যার? মানে ভেরিয়েবলটা ইউজ হয় কখন এটা তোমাকে বুঝতে হবে। ভেরিয়েবলটা ইউজ হয় যখন আমরা কোন একটা কিছু কি করতে চাই, রিইউজ করতে চাই, বারবার ব্যবহার করতে চাই। ধরো আমি 10 বারবার লিখতে চাই না। এখন দেখো এই যে ভিতরে রিফাত লিখলাম, এখন আমি যদি রিফাতকে বারবার প্রিন্ট করতে চাইতাম, তাহলে আমাকে রিফাত বারবার লিখতে হতো না সব জায়গায়, এখানে এখানে। এখন দেখো আমি শুধু এক্স কে কল করলে রিফাত চলে আসবে, দেখছো? কারণ এই যে এক্স এর মান কি দেওয়া, জাভাস্ক্রিপ্ট দেখতেছে এক্স কি দেওয়া, রিফাত, এই জন্য এক্স আসবে। আশা করি বুঝতে পারছি। এখন এই ভার যখন দিবা, এটার আবার কাহিনী আছে। এই এই যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যায় 3 ভাবে জাভাস্ক্রিপ্টে, ঠিক আছে? কয় ভাবে বলতো? 3 ভাবে। একটা হচ্ছে ভার, একটা হচ্ছে লেট, লেট, আর একটা হচ্ছে কনস্ট্যান্ট, সিওএনএসটি, সিওএনএসটি, কনস্ট। 3 ভাবে করা যায়। মানে এইটা দিয়েও একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়, এটা দিয়েও করা যায়, এটা দিয়েও করা যায়। তার তিনটার মধ্যে পার্থক্য, পার্থক্য হচ্ছে স্কোপ। স্কোপ বুঝো? যেমন যা ধরো, যা। হ্যাঁ মানে তার আওতা, হ্যাঁ কতটুকু তার আওতার মধ্যে। ধরো তোমার বাসার পাশে একটা দোকান আছে না, ধরো, তাহলে ওই দোকানের থেকে কারা কারা সুবিধা নিতে পারবে? তোমার বাসার আশেপাশের লোকজন, তাই না? হ্যাঁ, জি। তার মানে ওই ওইটা তাহলে ওই দোকানের স্কোপ কতটুকু, ওই ওই তোমার বাসার এরিয়াটুকুই, তাই না? কিন্তু ধরো ধরো তোমার এই সাভারে একটাই ব্যাংক আছে, সেন্ট্রাল ব্যাংক, তাহলে পুরা সাভারকে কি করতে হবে, ওই ব্যাংকে আসতে হবে, হবে কিনা? তার মানে ওই ব্যাংকের স্কোপ কতটুকু, পুরা সাভার, বুঝতে পারছো? এখন এই যে এক্স যে তুমি দিলা, এটার স্কোপ কতটুকু এটাকে জানতে হবে। এই ভার এক্স যখনই দিবা, এই এক্স সব জায়গায় ইউজ করা যাবে। মানে এটা গ্লোবাল ভ্যারিয়েবল, বুঝছো? মানে এই ফাংশনের ভিতরে ইউজ করা যাবে। তুমি চাইলে অনেক পরে যায় যে পিছনে দেখো, ভারটা ধরছি কার মধ্যে, এর মধ্যে না, ফাংশনের মধ্যে ধরছি না? খেয়াল করো কার মধ্যে ধরলাম, ফাংশনের মধ্যে। কিন্তু দেখো জি জি। বাইরে যে আমি এটা প্রিন্ট করতে পারবো, এই দেখো, এটা কিন্তু আমি ফাংশনের বাইরে, খেয়াল করছো? আচ্ছা এখানে এখানে লার্ন করে লাভ নেই। ধরো ধরো এই যে এক্স এর মান, ধরো এই যে এক্স এর মান আমি রিফাত নামে দেখছি, তার মানে এই ফাংশনটা রান হওয়া মাত্র এক্স কি হয়ে গেল, রিফাত হয়ে গেল, তাই না? আচ্ছা এখন দেখো শেয়ার করো, এই যে আমি রিলেট দিলাম, তার মানে এই বাটনটা চাপ দেওয়ার আগে কিন্তু রিফাত নাই। কারণ দেখো বাটনটা চাপ দিলেই কি হবে, এই ফাংশন রান করবে। আর এই ফাংশনের মধ্যেই তো আমি কি করছি, এটা ইনিশিয়েট করছি, তাই না? তার মানে এই ফাংশন রান করার আগ পর্যন্ত কি এক্স আছে বলতো? এক্স কিন্তু নাই। আসবে। আর এক্স কখন আসবে, যখন আমি এটা রান করবো। এই কোড যদি রানই না করে তাহলে কি এক্স আসবে? এক্স তো ধরলামই এই ফাংশনের ভিতরে, তাই না? তা আগে তো একবার রান করতে হবে। তার মানে আমার দেখো, আমি এখন যদি এখানে এই যে কনসোলের মধ্যে প্রিন্ট করার চেষ্টা করি যে এক্স নামে কিছু আছে কিনা, একবার কিছু নাই। এই যে দেখো বলবে আনডিফাইন্ড, এই দেখো এক্স ইজ নট ডিফাইন্ড, দেখছো? কিন্তু দেখো এই বাটন চাপলে কি এক্স এর মানটা অ্যাসাইন হয়ে যাবে না জাভাস্ক্রিপ্টের কাছে? তখন দেখবে এক্স এর মান আসে পড়বে, এই দেখো, এই দেখো ক্লিক মি দিলে এক্স এর মান চলে আসলো। এটা দরকার নেই, এটা ক্যাশ লেগে গেছে, ইরর গেছে, হয়নি, একবার ইরর খেয়েছে তো ঝামেলা গেছে। এই যে রিফাত আছে, দেখছো? তার মানে এখন কি এক্স এর মান অ্যাসাইন হয়ে গেল না জাভাস্ক্রিপ্টের কাছে? এখন তুমি কিন্তু এটা পাবা, এই দেখো, এই যে এক্স এর মান কিন্তু এখন আসছে, এই দেখো, আর বড় তৈরি লেগে। আরে ভাই এখন বুঝি পাইনি। আচ্ছা যাই হোক, তার মানে মানে মোট কথা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এক্স এর মানটা বাইরেও মানে এ করা যায়, অ্যাক্সেস করা যায়। মানে তুমি একটা জায়গায় শুরু করছো, কিন্তু পরে যে ওটা ওটা ইয়ে করতে পারবা, ওটা কল করলে ওটা কাজ করবে। কিন্তু লেট হচ্ছে ব্লক স্কোপ। যে লেট, লেট দিয়ে যখন ধরবা কোন একটা কিছু, ধরো লেট ওয়াই ইকুয়াল টু 10, ঠিক আছে? সে ভার না, লেট, লেট মানে কিন্তু ধরি, তাই না? আমরা জানি
লেট মানে ইংরেজিতে বাংলা এলো ধরি। আচ্ছা, লেট দেওয়া একইভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যায়, তবে এইটা এর ভিতরে কাজ করবে, এর বাইরে কাজ করবে না, বুঝছো? ধরো এই যে এইটার মধ্যে যে এই যে কোটেশন আছে না, সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ভার কিন্তু ভিতরে ইনিশিয়েট করলে বাইরেও কাজ করবে, কথা বুঝছো? তার মানে ওই স্কোপ কি সব জায়গায়। তার মানে তোমাকে ভার দেওয়ার আগে চিন্তা করতে হবে যে বাইরে যদি কোনো কারণে আবার কনফ্লিক্ট খেয়ে যায়, তাহলে কিন্তু তুমি বিপদে পড়ে যাবে, ঠিক আছে? কোনো জায়গায় যদি আবার এক্স মিলে যায়, তাহলে কিন্তু ওই আগের এক্সটা কি হয়ে যাবে, পরে এক্স দ্বারা রিপ্লেস হয়ে যাবে। যেমন ধরো এইখানে ভার ইকুয়াল টু কি দিলা, ধরো এক্স দিলা, ধরো এক্স ইকুয়াল টু 10 দিলা, কিন্তু একটু পরে যাই ধরো এক্স ইকুয়াল টু আবার কি করে দিলা, 11। তাহলে কি এখন এক্স এর মান কি আর 10 থাকবে, কি হয়ে যাবে, 11 হয়ে যাবে না? বুঝতে পারছো? মানে জাভাস্ক্রিপ্ট কি করবে, উপরেটা রিপ্লেস করে দিবে। এখন তুমি এই কাজটা কিন্তু অনেক দূরে যাও করতে পারো, এখানেও করতে পারো, এখানে। তাহলে কি জাভাস্ক্রিপ্ট কিন্তু এটা 11 হিসেবে ধরে নিবে, কারণ এটা পরে যা চেঞ্জ হয়েছে, কারণ এটার স্কোপ গ্লোবাল, সব জায়গা থেকে এক্স পাবে। তাহলে এক্স পাওয়া মাত্রই এক্স 11 করে দিবে, তখন কিন্তু তোমার এটা আর পাবে না। তাহলে তুমি এইটা নিয়ে যত প্রোগ্রাম লিখছিলা সব কি ইউজলেস, ঠিক আছে? এই জন্য ভার আমরা কম ইউজ করব, ভার আমরা সচরাচর ইউজ করব না, আমরা ইউজ করবো লেট। লেটের সুবিধা কি? লেটের সুবিধা হচ্ছে এই যে এইটার মধ্যে যে আমি লিখলাম, এই যে ব্র্যাকেটের মধ্যে, এই ব্র্যাকেটের মধ্যে এক্স আর এই বাইরের এক্স হবে আলাদা, বুঝতে পারছো? মানে এটা হচ্ছে ব্লক স্কোপ, মানে এই যে এইটুকের মধ্যেই কাজ করবে। তারপরে এইখানে এক্স দিয়ে যা করতেছো, এই নিচে এক্স এর আউটপুট দেখলে সেটা আসবে, কিন্তু বাইরে আর আসবে না। যেমন ধরো এইখানে আমি একটা দেখো খেয়াল করো, এক্স ইকুয়াল টু দিছি 20, এক্স প্রিন্ট করে দিলাম, তাহলে বাটন ক্লিক করলে কি হয়ে যাবে, এটা 20 হয়ে গেল, ঠিক আছে? কিন্তু ধরো বাইরে আর একটা এক্স দিলাম, বাইরে খেয়াল করো, বাইরে এক্স ইকুয়াল টু দিলাম ধরো 11, দিয়ে এইটাকে আমি কি করে দিলাম, অ্যালার্ট দিয়ে দিলাম ধরো 11। এ দেখো কি আসছে, অ্যালার্টে কি আসছে, 11। আবার দেখো 11 আসছে না, আবার চাপ দিলে কি হতেছে, 20, দেখছো? আবার না, একটু উল্টা করি বিষয়টা, ধর এইটারে এনে দিই, অ্যালার্টটারে উপরে বাটন ক্লিকে দিই, আচ্ছা, আর এইটারে নিচে দিই, বুঝতে পারছো? মানে একটু ঘুরাই দিই, দেখো এই যে খেয়াল করো, তুমি খালি জিনিসটা বোঝার চেষ্টা করো, এই দেখো খেয়াল করো। তার মানে অ্যালার্ট এক্স, সরি, এই দেখো খেয়াল করো, তার মানে দেখো এই বাটনটা চাপ দিলে এই ফাংশনটা রান হবে না, তাহলে এক্স এর মান কত, 11, খেয়াল করো, তাহলে অ্যালার্ট কত, 11, এই দেখো 11 আসছে, দেখছো এক্স এর মান। কিন্তু খেয়াল করো এই যে এখানে যে এক্স, এটা কনসোল লক করতে হবে, এর ভিতরে ঢুকানো যাবে না। এখানে কনসোল লক করে দিতে হবে। এই দেখো 20, দেখছো, খেয়াল করছো? এই দেখো এটা চাপ দিলে কত হইতেছে, 11। আচ্ছা, তাহলে এখন এখন আমার কথা বুঝে, উপরে আমি ফাংশন চাপ দিলে এক্স 11 দিলাম, নিচে আবার এক্স 20 করে দিলাম, তাহলে এখানে কি এখানে এখানে তো মানে যদি চেঞ্জ হয়ে গেছে না, এটা কিন্তু লাস্টেরটা অনুযায়ী আসছে, দেখছো? শেষেরটা আগেরটা অনুযায়ী কিন্তু আসে নাই। তার মানে মানে এই ভিতরে এক্স আর বাইরের এক্স কিন্তু সম্পূর্ণ আলাদা, বুঝছো? মানে এটা হলো ব্লক স্কোপ, মানে এই ভিতরেটা ভিতরেই কাজ করবে, এটা আর বাইরে কাজ করবে না। মানে ভিতরে রিফাত লেখা আর বাইরে রিফাত লেখা কি কমপ্লিটলি ডিফারেন্ট, বুঝতে পারছো? জাভাস্ক্রিপ্ট ধরে নেবে কি দুইটা আলাদা জিনিস। এটা হলো লেটেস্ট সুবিধা, এই জন্য আমরা বেশি বেশি কি ইউজ করবো, লেট ইউজ করবো, ঠিক আছে? আচ্ছা, এখন আসতেছি, দেখো কনস্ট্যান্ট কি। কনস্ট্যান্ট একই জিনিস, ভেরিয়েবল, কিন্তু কনস্ট্যান্টের মান একবারই দেওয়া যায়। এই যে একবার দিলাম না, দ্বিতীয়বার আর দেওয়া যায় না। এই যে কনস্ট্যান্ট এক্স ইকুয়াল টু 10 করলাম, এখন অ্যালার্ট 10 দিলে আসবে, দেখো এবারও আসবে অ্যালার্ট এক্স, এই এক, এটাও ভেরিয়েবল, এই দেখো এই যে ধরছি, তাহলে বাটন চাপ দিলে 11 আসবে। কি রে, এটি জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছি তো, একটু মাথা মাথা মানে ঘুরে দিয়েছে। এই যে কত আসলো, এই যে 10, দেখছো? কিন্তু এই মানটাকে তুমি আর পরে চেঞ্জ করতে পারবে না, মানে কনস্ট্যান্ট হচ্ছে আরো সেফটির জন্য।
ধরো কোনো এক কারণে যদি তুমি এখানে কিছু একটা অ্যাসাইন করে ফেলো, ওই মানটা পরে আর কি করতে পারবে না, রিপ্লেস করতে পারবে না। শুধুমাত্র এই লাইনেই তোমাকে অ্যাসাইন করতে হবে, অন্য লাইনে কি করতে পারবে না, আর রিঅ্যাসাইন করতে হবে। লেটে কিন্তু এটা করা যাচ্ছিল। দেখো এখন আমি যদি আবার এক্স ইকুয়াল টু যদি 20 করতে চাই, তাহলে ইরর খাবে, আসবে না, ইরর আসবে, হবে না, দেখছো? নাই, মান আসে না, দেখছো? তার মানে তুমি এক্স কে 10 করছো, কিন্তু পরের লাইনে কি করা যাবে না, এক্স কে আর 20 করা যাবে না। এই জন্য এটা কনস্ট্যান্ট। তুমি দেখো পায়ের মান কি ধ্রুবক না ধ্রুবক না বলো? 3.14159 না পায়ের মান? আবার দেখো অভিকর্ষ ত্বরণের মান কত, 9.18, তাই না? হুম। তাহলে এটা ধ্রুবক না? এই যে ধ্রুবক গুলা লেখার সময় তোমাকে কিভাবে লিখতে হবে, কনস্ট্যান্ট দিয়ে লিখতে হবে। মানে এইটার মান কখনোই কি হবে না, চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কারণ আর দেখো কি। 10 আর 10 কে তুমি পরের লাইনে কি করতে পারবে না, চেঞ্জ করতে পারবে না। এই যে শুধুমাত্র এইভাবেই আউটপুট আসবে যে 10, কিন্তু তুমি পরের লাইনে যে কিছু একটা দাও, তাহলে আর আসবে না। এই দেখো কমপ্লিট। আসবে না। এবং কি ইরর খাবে, কনসোল লগে দেখলে দেখবে যে ইরর গেছে। এই দেখো ইরর আসছে, আনকট টাইপ ইরর, অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল। তার মানে কি, কনস্ট্যান্ট ভেরিয়েবল কে কি করা যাবে না, পরবর্তীতে আর অ্যাসাইন করা যাবে না, কিন্তু লেট কে করা যাবে। দেখো লেট, তাহলে লেট প্রথম লাইনে লেট 10, কিন্তু পরের লাইনে লেট কত, 20, তাহলে লাস্ট আসবে 20। এই দেখো 20, দেখছো? তার মানে লেট কে অ্যাসাইন করা যায়, কনস্ট্যান্ট কে অ্যাসাইনও করা যায় না, রিঅ্যাসাইন। আর লেটের সুবিধা হচ্ছে লেট শুধু এইটুকের মধ্যে কাজ করবে, এর বাইরে কি অন্য, এর বাইরে তুমি অ্যাক্সেস করতে পারবা। ধরো কোনো কারণে এই লেটটা আছে এখানে কনসোল লক করেছে, তাহলে এই এক্স এর অ্যাক্সেস পাবা। কিন্তু যদি আবার একটা একই নাম দিয়ে এইভাবে লেখো, তাহলে কি হয়ে যাবে, আগেরটা আর এটা কি হয়ে যাবে, পুরো আলাদা হয়ে যাবে। বুঝতে পারছো? এটা হলো লেটের সুবিধা, মানে লেট, ভিতরের লেট আর বাইরের লেট কি আলাদা। তবে এইটাকে তুমি বাইরে অ্যাক্সেস করতে পারবা, কিন্তু অ্যাক্সেস করতে করাটুকুই। কিন্তু যদি আর একটা নাম দিতে যাও একই নামে, তাহলে এটা আলাদা হয়ে যাবে। তার মানে এইটার সাথে এটা কি খেলে না, কনফ্লিক্ট খেলে না। তার মানে আমরা বেশি বেশি কি ইউজ করার চেষ্টা করবো বলতো? ভার আমরা মোটামুটি ইউজ করবোই না। ভার ইউজ করবো কোন সময়, যদি আমার একটা ভেরিয়েবল দিছি, আমার কোডের সব জায়গায় ওই ভেরিয়েবল লাগবে, ঠিক আছে, গ্লোবাল স্কোপ, তখন তুমি ভার দিবে। ধরো ভার পিঙ্ক কালার ইকুয়াল টু, ধরো ভার ব্ল্যাক কালার ইকুয়াল টু #000, কালার কোড, এটা তো তুমি জানো যে কালার কালো কালোই থাকবে, তাই না? ওই ক্ষেত্রে ভার দিবা যে কোডের সব জায়গায় কালো একই থাকবে। কিন্তু যখনই তোমার ভেরিয়েবল চেঞ্জ হবে, তখন তুমি সবসময় লেট ইউজ করে try করবা। তাহলে হবে কি, তুমি এইটুকের মধ্যে ওটার অ্যাক্সেস পাবা। বুঝতে পারছো? আর কনস্ট্যান্ট দিলে তো দেখলাই, কনস্ট্যান্ট দিলে একবারই দিতে পারবা, পরের বার আর কি করা যাবে না, ওটারে আর চেঞ্জ করা যাবে না। তার মানে চেঞ্জ করাইতে হলে তোমাকে লেট দিতে হবে, নাহলে ভার দিতে হবে। আশা করি পার্থক্যগুলো বুঝছো তিনটার মধ্যে। আর ভেরিয়েবল কেন দিলে আমরা সেটা বুঝছি। ভেরিয়েবল আমরা ধরি ওই হিসাব নিকাশ করার সুবিধার্থে। তাহলে আমরা বারবার এই মানটা লেখার থেকে আমরা একটাকে ধরে নিই, তাহলে আরো বেশি সুবিধা। এখন আর একটা জিনিস আজকে শিখাবো, তারপরে আজকে আর কিছু শিখাবো না। দেখো এখন ধরো এই যে এটা শিখালাম, এখন জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপ আছে। ধরো এই যে আমি একটা ডাটা লিখলাম না 10, এটা কোন টাইপের ডাটা বলতো? এটা নাম্বার, এটা কি নাম্বার। তার মানে তুমি যে রিফাত যে লিখলা এইভাবে, এই রিফাত এক্স কে প্রথমে 10 করলা, তারপর এক্স কে কি করলা, রিফাত করা, দুইটা কিন্তু দুই জিনিস। এই দেখো রিফাত আসছে, লাস্টে কি করছে, রিফাত দিছ, এই যে রিফাত আসছে। কিন্তু আমার কথা কি, 10 আর রিফাতকে কি গুণ করা যাবে বলতো? ধরো লেট ওয়াই সমান কি দিলা, রিফাত, আর এক্স সমান কি 10, দুইটা দুই টাইপের ডাটা না? এখন তুমি খেয়াল করো, এই যে কোটেশন দিয়ে আমরা যে ডাটাকে লিখি, এটাকে বলে স্ট্রিং। মনে রাখবে, এটাকে বলে কি, স্ট্রিং। স্ট্রিং মানে হচ্ছে কোন একটা নাম, মানে নাম জাতীয় কোনো কিছুকে সেভ করতে হলে কোন ডাটা টাইপে সেট করবে বলো? স্ট্রিং টাইপ, ঠিক আছে? এই দেখো নাম লিখতে এইভাবে কোন একটা কোটেশন দিয়ে, ডাবল কোটেশন দিলে হয়, আবার এভাবে সিঙ্গেল কোটেশন দিলে হয়, তোমার ইচ্ছা, ঠিক আছে? স্ট্রিং, এটা কোন ডাটা টাইপ, নাম্বার, ঠিক আছে? আর একটা ডাটা টাইপ আছে লেট এক্স ওয়াই জেড, ধরো এটাকে বলে বুলিয়ান, ট্রু, ট্রু ফলস আছে না? হ্যাঁ ট্রু ফলস কিন্তু আর একটা টাইপের ডাটা। দেখো এটা হলো নাম্বার নির্দেশ করতেছে, এটা নির্দেশ করতেছে নাম, এটা নির্দেশ করতেছে কি, সত্য নাহলে মিথ্যা, ঠিক আছে? ট্রু আর কি,
ফলস, এরকম আরো আছে, আমি তোমাদের কয়েকটা দেখাই। ধরো নট এ নাম্বার, এটাও একটা ডাটা টাইপ, মানে কোন নাম্বার না, এটাও একটা ডাটা টাইপ, মানে এমন একটা বস্তু যেটা নাম্বার না, ঠিক আছে? এটাও একটা data। আবার দেখো এটা একটা ডাটা টাইপ, দেখো আনডিফাইন্ড। আনডিফাইন্ড মানে যেটাকে ডিফাইন করা হয় নাই, কথা বুঝছো? ধরো বি কে যদি এখন প্রিন্ট করতে চাও তাহলে আসবে কি? আনডিফাইন্ড। আনডিফাইন্ড মানে হচ্ছে ধরো বি নাই, মনে মনে ধরে নেবে কি বি নাই, ঠিক আছে? এটা হচ্ছে আনডিফাইন্ড। আবার দেখো লেট সি ইকুয়াল টু নাল। নাল একটা ডাটা টাইপ, বুঝছো? নাল মানে কি? শূন্য না? হ্যাঁ, নাল মানে ওই বস্তুটা আছে কিন্তু মান নাই, কথা বুঝছো? খেয়াল করো, পার্থক্য গুলো বোঝার চেষ্টা করো। নাল হচ্ছে কোন একটা বস্তু আছে, মানে সিটা ধরো উপস্থিত কিন্তু এর কি নাই? মান নাই, ঠিক আছে? এটাকে বলে নাল। দেখো কোন একটা বস্তু নাই, টোটালি নাই, মানে ওটা কোনো কালে ছিল না, এটা কোনটা ডাটা টাইপ? আনডিফাইন্ড, ঠিক আছে? কোন একটা বস্তুর সংখ্যা না, কি হবে? নট এ নাম্বার। কোন একটা বস্তু মিথ্যা নাকি সত্য, এটা কোন টাইপ? বুলিয়ান। কি ডাটা টাইপ? বুলিয়ান। কোন একটা বস্তুর নাম, তাহলে কোন ডাটা টাইপ? স্ট্রিং। কোন একটা বস্তুর নাম্বার, কি হবে? নাম্বার। এই যে কয়টা লিখলাম? 6টা লিখলাম না? এই 6টা হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ, মানে আদিম ডাটা টাইপ। জাভাস্ক্রিপ্টের কি ডাটা টাইপ? আদিম। ভাই, এটা এদের, কমেন্ট করে দেন ভাই। হ্যাঁ সব লিখে দিচ্ছি। এটা কি নাম্বার হবে না, ঠিক আছে? ভাই নাম্বার হবে না। ভাই এটা কি? বুলিয়ান যেটা, হ্যাঁ আইসিডি যে অঙ্ক আছে না, বুলিয়ান এলজেব্রা সূত্র, হ্যাঁ, এই যে এটা কি বুলিয়ান বলছে না, ওই তো প্রোগ্রামিং মানে কি, এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে, বুঝছো? ট্রু ফলস নিয়েও কাজ করতে হবে আমাদের, কি করতে হবে? নাম নিয়েও কাজ করতে হবে, মাঝে মাঝে সংখ্যা নিয়েও কাজ করতে হবে, এগুলো নিয়েও কাজ করতে হবে, বুঝছো? সবই দরকার। আমি ওই যে দেখাবো আজকে। আইসিডি তে অঙ্ক করছিলাম, বুলিয়ান এলজেব্রা ওই সূত্র। তো আমি তো বলতেছি তোমারে যে প্রোগ্রামিং হচ্ছে ম্যাথ, কথা বুঝছো? জি দেখবা ম্যাথে যা যা করা যায় না, প্রোগ্রামিং এ তাই দিয়ে করা যায়, দেখবা, কথা বুঝছো? আচ্ছা দেখো বি কি? আনডিফাইন্ড, মানে কি বস্তুটা নাই। লিখে দিই যে আহ, আপনি দেখেন ভাই বস্তু বস্তুটা নাই, নাই। এরকম লিখে দিই, তুমি বুঝে নিও। মানে বস্তুটা নাই, ধরো এই যে বি লিখছে, বিটা কি? মনে করে ধরে নাও যে বিটা নাই, ঠিক আছে, গায়েব করে দিলাম, এরকম। নাল কি? ধরো ইয়ে আছে, বস্তু আছে কিন্তু মান নাই, কথা বুঝছো? মানে কোনো মান নাই। আচ্ছা, শূন্য কিন্তু আর এক জিনিস, শূন্য কিন্তু নাম্বার, কথা বুঝছো? শূন্য আর নাল কিন্তু এক না, খেয়াল করো। শূন্য কি বলতো? নাম্বার। কিন্তু নাল দেওয়া মানে কি? মানে ওইটার কোনো মান নাই, কথা বুঝছো? মানে মানটা এখনো ফাঁকা আছে, মানে আমরা দেই নেই, কথা বুঝছো? এইটাকে জাভাস্ক্রিপ্টে বুঝাইতে হলে নাল দিতে হয়। এখন এগুলা গেল কি ডাটা টাইপ? প্রিমিটিভ ডাটা টাইপ। মানে এই ডাটা টাইপ দিয়ে সকল প্রোগ্রামিং এর কি শুরু? বেসিক শুরু, মানে ফাউন্ডেশন। ভাই এটা একটু এরপরে দেখেন আরো প্রিমিটিভ অ্যাডভান্স ডাটা ডাটা টাইপ আছে, আমরা আজকে কিছু কিছু দেখবো। যেমন ধরো প্রিমিটিভ ডাটা টাইপ আছে, অ্যাডভান্স, মানে এখন একটা অ্যাডভান্স ডাটা টাইপ হবে। অ্যাডভান্স ডাটা টাইপের মধ্যে প্রথম আছে অ্যারে। প্রথমটার নাম কি? অ্যারে। অ্যারে কি? ধরো এখানে খেয়াল করে দেখো, আমরা একটা ডাটা সেভ করতে পারতেছি না সবসময়? একটা মানের মধ্যে কয়টা ডাটা আছে দেখো তো? একটা, তাই না? ধরো একটা এক্স এর মধ্যে 10 আছে, কিন্তু এমন যদি হয় এক্স এর মধ্যে 10, 20, 21, 12, 10, বা বেজার সংখ্যাগুলো রাখবো, বা ধরো জোর সংখ্যাগুলো রাখবো, মানে একটা মানের মধ্যে অনেক মান রাখতে চাই, এরকম হইতে পারে না? তখন আমরা ইউজ করবো অ্যারে। তখন কি ইউজ করবো? অ্যারে। অ্যারে সেম ভাবেই তুমি একটা নাম দিয়ে ধরবা ভেরিয়েবল। অ্যারে লিখতে হয় এইভাবে, এই যে থার্ড ব্র্যাকেট দিতে হয়, দিয়ে মানগুলাকে কমা কমা দিতে হয়, যেভাবে, যেভাবে, বুঝছো? এই যে এভাবে দিতে, এইটাকে বলে অ্যারে ডাটা টাইপ। কি ডাটা টাইপ বলতো? ও লেট ইকুয়াল টু, লেট লিখস, এর লেট ডাটা ইকুয়াল টাইপ। টু ধরো, ধরো দিলে এটা কি দিলে, ধরো নাম্বার। নাম্বার নামে একটা লিস্ট, দেখো এটা কোন ডাটা টাইপ? অ্যারে। মনে থাকবে? মানে যখন আমরা অনেকগুলা ডাটা সেভ করে রাখতে চাই, ধরো এখানে একটা ডাটা সেভ আছে 10, তাহলে এক্স কল করলে আমার কি রেজাল্ট আসবে? 10 আসবে, তাই না? যে এখানে অ্যালার্ট এক্স দিছি না, তাহলে কি আসবে? 10 আসবে, যে 10 আসছে। আবার ধরো এক্স অ্যালার্ট দিলাম ধরো ওয়াই, তাহলে কি আসবে? রিফার, এই দেখো রিফার, দেখছো? আবার ধরো দিলাম জেড, তাহলে কি আসবে বলো তো? ট্রু ফলস, তাই না?
এই দেখো এখন ট্রু ফলস আসবে, এই দেখো ট্রু, দেখছো? আবার ধরো এই যে মানটা নাই, ধরো বি, তাহলে কি আছে দেখি, এই দেখো আনডিফাইন, দেখছো? বুঝতে পারছো বিষয়টা? কিন্তু যখন তুমি এইগুলো তো একটা ডাটা সেভ করতেছো, এমন তো হইতে পারে যে একটা মানে ভ্যারিয়েবলের মধ্যে অনেক ডাটা রাখতে হবে, ধরো আমাদের জোর সংখ্যক ডাটা রাখতে হবে, বা ধরো স্টুডেন্টের একটা তালিকা, সি সেকশনে কতজন স্টুডেন্ট আছে সবার রোল এখানে থাকবে, ডি সেকশনে কতজন আছে সবার রোল কি এখানে থাকবে, তখন তোমায় কি করতে হবে বলো তো? অ্যারে ইউজ করতে হবে, কথা বুঝছো? অ্যারে ভেরিয়েবল। কি চলে যাও। আচ্ছা তাহলে অ্যারে ইউজ করবো, ঠিক আছে? এখন দেখো, তাহলে এখন অ্যারের ডাটাটা আমরা পাবো কিভাবে? অ্যারের ডাটা নেওয়ার সিস্টেম এরকমই, দেখো এগুলো তো আমরা জানি যে এগুলো একটা কল করলেই চলে আসতেছে, কিন্তু এটা কিন্তু একটা কল করলে আসবে না। এটা যদি তুমি শুধু নাম্বার লিখে কল করো, দেখো অ্যালার্ট দিয়ে যদি নাম্বার দাও, তাহলে কিন্তু ওই স্পেসিফিক কোনো ডাটা পাবা না। দেখো এই যে নাম্বার কল করে, তাহলে কাজ করে নেই, ও নাম্বার দেওয়া যাবে না। নাম্বার কেন দেওয়া যাবে না বলতো? নাম্বার হচ্ছে জাভাস্ক্রিপ্টের কি জাভাস্ক্রিপ্ট। প্রিজার্ভ ওয়ার্ড, ঠিক আছে? অন্য নাম দিতে হবে, ধরো নাম্বার অফ স্টুডেন্ট, এটা দিলাম, এটাই কাজ করবে, কাজ করবে না, কারণ কি অ্যারে তো প্রিন্ট করা যাবে না, বুঝছো? অ্যারে তো মানে সব নাম্বারের সমাহার। তাহলে তুমি এখান থেকে প্রথম ডাটাটা কেমনে আনবা? সবসময় মনে রাখবা জাভাস্ক্রিপ্ট এটাকে মনে রাখে কিভাবে, 0 1 2 3, কথা বলছি, এভাবে মনে রাখে, বুঝতে পারছো? মানে জাভাস্ক্রিপ্ট প্রথম এলিমেন্টটাকে মনে রাখে 0 দিয়ে, তারপরে কি 1, তারপর 2, তারপর 3। পৃথিবীর সব বস্তু আমরা মনে রাখি কি 1 2 3 4 থেকে, এভাবে। জাভাস্ক্রিপ্ট মনে রাখে কিভাবে, 0 1 2 3। তার মানে এই এককে যদি আমি চাই তাহলে কি করতে হবে বলো তো? এই যে এই নামটা, এই নামের পাশে আবার থার্ড ব্র্যাকেট অ্যালার্ট, এই যে আমার এই যে নাম থার্ড ব্র্যাকেট দিচ্ছি, ভুল করছি তো, এটা তো আমি ফার্স্ট ব্র্যাকেট অ্যালার্ট। এই যে এখন এই দেখো, এই যে আমি আমি কিন্তু এই স্পেসিফিক ডাটা পাচ্ছি না, আমি পুরো অ্যারেটাই পাবো, এই যে পুরাটা দেখছো, পুরাটা পেয়ে গেলাম, এখানে যা আছে। আমি চাচ্ছি যে এক পাবো, তাহলে কি, তাহলে তুমি করবে কি, ওই যে ইন্ডেক্সটা দেখবা কত নাম্বার ইন্ডেক্স, এটা 0 নাম্বার ইন্ডেক্স না, তাহলে এই নাম্বারের পাশে এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে 0 দিবা। এইবার দেখো একটাই আসবে, এই দেখো এক আসবে, দেখছো এক। আবার দেখো এটা কি 0 1, 1 নাম্বার কি তাহলে 2, দেখো 1 দিলে 2 আসবে। এইভাবে করে আমরা কি করতে পারি, অ্যারের মধ্যে থেকে একটা ডাটাকে বের করে আনতে পারি, বুঝতে পারছো? শুধু যে নাম্বার দেওয়া যাবে তা না, অ্যারের মধ্যে ওই যে বললাম না এগুলো তো প্রিমিটিভ টাইপ, তার মানে অ্যারের মধ্যে কি করা যাবে, ওই আদিম সংখ্যাগুলোকেও ঢুকানো যাবে, বুঝছো? আমি চাইলে অ্যারের মধ্যে এইভাবে লিখতে পারি, একটা নাম, একটা নাম্বার, একটা স্ট্রিং, একটা বুলিয়ান, এভাবে কমা কমা দিতে, তাও কিন্তু হবে। এই দেখো এই যে এক নাম্বারটা কেমন কি আছে, রিফাত, এই দেখো এই রিফাত, দেখছো? আবার 0 নাম্বারটা কি আছে, একটা নাম্বার, এই যে নাম্বার, দেখছো? তার মানে প্রিমিটিভ ডাটা টাইপ হচ্ছে একটাই, একটা একটা। কিন্তু এই যে কমপ্লেক্স যে ডাটা টাইপ গুলো আছে, যেমন এটা অনেকগুলো সমাহার, এর মধ্যে কিন্তু আমরা আবার প্রিমিটিভ গুলো কি করতে পারি, ইউজ করতে পারি, ঠিক আছে? আর এটাকে কিভাবে কল করতে হয় এটা কি বুঝছো? জি। হ্যাঁ, আশা করি যে আজকে ইনশাল্লাহ এইটুকুই থাক। আস্তে আস্তে আমরা আগাই, ঠিক আছে? এরপরে আমরা আরো অ্যাডভান্স ডাটা টাইপ শিখবো, অবজেক্ট আছে সামনে। তাহলে এটা তো বুঝছো নাকি যে কিভাবে কল করলে, মানে কিভাবে অনেকগুলো ডাটা সেভ রাখা যায় এবং এটাকে কিভাবে আমি কল করতে পারি, এটা তো বুঝছো নাকি? এইটুকুই আজকে থাক। আচ্ছা কোনো প্রশ্ন আছে? জি না ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটুকুই শিখো, আস্তে আস্তে আমরা আগাই, ঠিক আছে? সালাম তাহলে আলাইকুম। ইয়াটা দিয়েন ভাই, ওই যে কি? বাংলা বাংলা ইংলিশ করার যে পান লাগে। আচ্ছা ওইটা আমি পাইলে তোমার দিয়ে দেবেন, ঠিক আছে, সমস্যা নেই। আর নাইলে লোকো ট্রান্সলেট ইউজ করো, লোকো ট্রান্সলেট ফ্রি, টাকা লাগবে না। ঠিক আছে ভাই। মানে তোমার উদ্দেশ্য হাসিল হলেই তো হলো, বুঝো নাই? তুমি ডাব্লিউপিএমএল দিয়ে যে করা লাগবে বিষয়টা তা না, লোকো ট্রান্সলেট ইউজ করতে পারো। আচ্ছা ঠিক আছে, আসসালামু ওয়ালাইকুম আসসালাম।